KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আজকে এই 20 জানুয়ারি এই শো করতে বসে মনে হচ্ছে যে 20 জানুয়ারি ক্রিকেট ভক্তদের কাছে, স্পেশালি ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। কারণ এই দিনে শুভমন গিল আজ থেকে বেশ কয়েক বছর আগে T20 ওয়ানডে ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরিটা করেন নিউজিল্যান্ডের সঙ্গে হায়দ্রাবাদে। আর এই দিনেই অজিঙ্ক্য রাহানে, যিনি ক্যাপ্টেন ছিলেন অস্ট্রেলিয়াতে বিরাট কোহলি ফিরে যাওয়ার পর, দুর্ধর্ষ একটা সেঞ্চুরি করেন। ভারত তার আগে 36 রানে অল আউট হয়ে গেছিল অ্যাডিলেডে। অজিঙ্ক্য রাহানে সেই সেঞ্চুরির উপর ভিত্তি করে ভারতীয় ক্রিকেট আবার সেই সিরিজে ভারতীয় দুর্ধর্ষ কামব্যাক করে। তো 20 জানুয়ারি ভারতীয় ক্রিকেটে খুব সুখের দিন। 21শে জানুয়ারি ভারতীয় ক্রিকেটে কী ঘটতে পারে? কারণ 21শে জানুয়ারি থেকে T20 সিরিজ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে। এমন একটা অবস্থা, ক্যাপ্টেনের নাম সূর্য, তার দেখা নেই। কোচের নাম গম্ভীর, সে গম্ভীর হয়ে আছে। অর্থাৎ সূর্যের মুখে হাসি নেই, সে মেঘলা। সে গত 22টা T20 ইনিংসে একটাও 50 করতে পারেনি, কাজে তার মুখ মেঘলা। কোচের মুখও মেঘলা। কোচ গম্ভীর মানে কি, গুরু গম্ভীর। কারণ এমন একটা অবস্থা, তার স্ট্যাটস আমি দেখছিলাম খুবই শোচনীয়। এবং সেখানে ওডিআইতে 12টা ম্যাচ খেলে 7টা ম্যাচে হেরেছেন, একটা টাই হয়েছে, বাকি 4টে ভারত জিতেছে। সব মিলিয়ে সাদা বলের ক্রিকেটে মনে করা হয় যে গম্ভীর হচ্ছেন সাদা বলের বেস্ট কোচ। লাল বলের বেস্ট কোচ উনি নন, কারণ টেস্ট ক্রিকেটে অনেকবার হেরেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সাদা বল এ, সাদা বল বি, এভাবে যদি আমরা দেখি, সাদা বল এ যদি ওয়ানডে ক্রিকেট হয় সেখানে রেজাল্ট বেশ খারাপ, এবং বেশ খারাপ, এরকম খারাপ অন্য কোনো কোচদের নেই। আর সাদা বল বি, এই T20 ক্রিকেট কিন্তু বরাবর গম্ভীরের লাইফ লাইন হয়েছে। মনে রাখবেন যে আইপিএল জিতে তার যে কোচের চাকরিটা, সেটা KKR-এর হয়ে মেন্টর হিসেবে আইপিএল জেতা নয়। এবং সবসময় যখন তিনি T20 ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন, তাকে বলা হয়েছে মহেন্দ্র সিং ধোনির সমতুল্য। কেউ কেউ বলেছে রোহিত শর্মার মতোই ভালো। কিন্তু যখনই সেটা ওয়ানডে ক্রিকেট হয়ে গেছে, তখন রোহিত শর্মা বা মহেন্দ্র সিং ধোনি তারা অন্য লিগ, তিনি গৌতম গম্ভীর কিছুটা নিচের লিগ। এবার এই T20-তে ভারতের খুব কঠিন অবস্থা। কেন? কারণ নিউজিল্যান্ডের কাছে 3-0 হেরেছেন গৌতম গম্ভীর, এর আগে তার টিম। তারপর আবার ওয়ানডেতে এসে 2-1 হেরে গেছেন। এবং ড্যারেল মিশেল বলেছেন যে নিউজিল্যান্ডের 2টো উইকেট এখন তৈরি রয়েছে। সে উইকেট দুটোর নাম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, একটা উইকেটের নাম হচ্ছে লিনকন, আর যে মাউঙ্গালুই। স্টেডিয়াম বুলেটিনে অনেকে নিউজিল্যান্ডে থাকেন, অনেক দর্শক আছেন, বাঙালি দর্শক। আমার মনে হয় তারা, যদি আমি উচ্চারণটা ভুল বলি, তারা শুধরে দেবেন অচিরেই, আমাদের ইউটিউবে পোস্ট করে বা ফেসবুকে বলে। এই দুটো জায়গায় নাকি এখন আইডিয়াল ভারতীয় কন্ডিশনের মতো উইকেট তৈরি করা হয়েছে। এবং সেখানে নিউজিল্যান্ড ব্যাটাররা ব্যাট করে করে রীতিমতো অভিজ্ঞ হয়ে যান ভারতীয় কন্ডিশনের জন্যে। নইলে কী করে এক্সপ্লেন করবেন যে একটা সেকেন্ড গ্রেড নিউজিল্যান্ড টিম, অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড বি টিম, তারা এসে, যাদের সেই অর্থে কোনো বোলিং অ্যাটাক নেই, ট্রেন্ট বুল্ট নেই, ম্যাট হেনরি নেই, কেন উইলিয়ামসন নেই, সেই টিমটা এসে হারিয়ে দিয়ে গেল ভারতকে, যে টিমে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, এতগুলো স্টার। আর ড্যারেল মিশেলের যে রানগুলো, সেগুলো বিস্ময়কর। 130 করেছিলেন 2023-এ, আবার 2023-এ তার রান 134 ওয়ানডেতে, এবার 131 নট আউট এবং 137। তার মানে একটা লোক 4টে সেঞ্চুরি করেছে ব্যাক টু ব্যাক সিরিজে। কতটা কনফিডেন্স নিয়ে সে স্পিনারকে খেলছে ভাবাই যায় না। এবং 1 নম্বর স্পিনার কুলদীপ যাদব, তার কনফিডেন্স এমনভাবে নষ্ট করে দিয়েছেন যে অনেকের মনে পড়ে যাচ্ছে 70 দশকের শেষে জাহির আব্বাসের ইন্ডিয়ান স্পিনারদের খেলার মতো। তারপরে আমুল একটা বিখ্যাত বিজ্ঞাপন করেছিল, যেটা এখনও জাহির আব্বাস বলতে বলতে হেসে ফেলেন। ওকে নিশ্চয়ই কেউ বলেছিল, ভারত থেকে তার স্ত্রী ভারতীয় মহিলা কানপুরে থাকতেন, তো নিশ্চয়ই সেখান থেকে কেউ বলেছিল, বা বন্ধুরা কেউ বলেছিল। আমুল একটা বিজ্ঞাপন করেছিল, অভি ব্যাস করো, মানে জাহির আব্বাসের বাসটা নিয়ে, যে এবার তো ছাড়ো। তো এবার মনে হচ্ছে ড্যারেল মিশেলের জন্য সেরকম একটা বিজ্ঞাপন অচিরেই দেখা যাবে। কারণ ভারতীয় স্পিনারদের যেভাবে তিনি মেরেছেন,
ভারতের কন্ডিশনে, ভারতের উইকেটে এসে তার দ্বিতীয় কোনো নজির ইদানিংকালে নেই। আমি বলবো ট্র্যাভিস হেড শেষ লোক, আর তারপরে ড্যারেল মিশেল এমন মেরেছেন যে কুলদীপ যাদবের কনফিডেন্স কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে। এবং নষ্ট হয়ে গিয়ে আরও একটা প্রশ্ন তুলে দিয়েছে যে তার যিনি দোসর ছিলেন রবীন্দ্র জাডেজা, আদৌ কি তাকে আর বয়ে নিয়ে বেড়ানো উচিত, নাকি জাডেজার এটাই শেষ হয়ে গেল? শ্রীবৎস গোস্বামী একটা টুইট করেছেন, তাতে তিনি বলেছেন যে ভারতের পরের ওয়ানডে সিরিজ জুন মাসে আমাদের দেখা উচিত যাতে জাডেজাকে একটা ভালো ফেয়ারওয়েল দেওয়া হয়। অর্থাৎ এটা ধরে নিয়ে যে জাডেজা আর ভারতের হয়ে কখনো ওয়ানডে খেলবেন না, কিন্তু সেরকম কোনো ফেয়ারওয়েল চোখে পড়েনি। জাডেজারও মনোভাব দেখে কিছু মনে হয়নি যে তিনি চলে যেতে পারেন রিটায়ারমেন্টে, কিন্তু গোটা সিরিজে তিনি কোনো উইকেট পাননি, না ব্যাটে রান করেছেন। রোহিত শর্মা তাও 3টে ম্যাচে ভালো স্টার্ট করে তারপরে রান পাননি। জাডেজাকে দেখে কোথাও মনে হয়েছে যে তিনি একেবারেই যেন নিষ্প্রভ হয়ে গেছেন, অর্থাৎ যে বিখ্যাত ফিটনেস তাকে টেনে নিয়ে যেত, হয়তো বয়স সেই ফিটনেসও থাবা বসিয়েছে। কিন্তু মেন লোক, আবার বলছি, জাডেজা, এই রোহিত শর্মা কি কুলদীপ যাদব এরা কেউ নন। মেন লোক গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের ওডিআই পারফরমেন্স কি? পরপর পারফরমেন্স হচ্ছে শ্রীলঙ্কায় কোচ হয়ে গিয়ে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ হেরে আসা, তারপরে কি নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ 0-3 হারা, মাঝখানে বাংলাদেশ জিতেছেন, ওরা বাদ দিচ্ছি, বর্ডার গাভাস্কার ট্রফিতে হেরে আসা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে না পারা, সাউথ আফ্রিকা সিরিজে 2-0 হারা, নিউজিল্যান্ডে ওয়ানডে হারা। আপনি হলে তো চাকরিই চলে যেত। গৌতম গম্ভীর যেহেতু তিনি বোর্ডের বিশেষ সমর্থন পেয়ে থাকেন, তার একটা ব্যাকগ্রাউন্ডও আছে, তিনি এখনও সারভাইভ করছেন। কিন্তু এই টি-20 সিরিজে ভারত যদি খারাপ খেলে এবং তারপর টি-20 ওয়ার্ল্ড কাপে খারাপ খেলে, তাহলে তিনি 2027-এ সাউথ আফ্রিকায় ভারতের কোচ হবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। কপিল দেবের মতো কেউ কেউ অলরেডি বলছেন যে শুভমান গিলকে ক্যাপ্টেন করে ওয়ানডেতে খুব তাড়াহুড়ো করা হয়েছে, ও টেস্টে যেরকম আছে সেরকম থাক, কিন্তু রোহিত শর্মাকে ফিরিয়ে আনা উচিত সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে ভারতের ক্যাপ্টেন হিসেবে। অনেকগুলো প্রশ্ন, কোনো উত্তর নেই। গম্ভীরকে ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন, কোনো উত্তর নেই। কিন্তু আমরা কি করতে পারি? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তো এই মুহূর্তে নেই। আমরা যেতে পারি একটা ব্রেকে, কোথাও যাবেন না, ব্রেক থেকে ফিরে খুব দ্রুত ফেরত আসছি। ফিরে এলাম বিরতির পর। ইন্দোরে খেলা শেষে একটা অদ্ভুত ছবি আমরা দেখলাম, যে পরপর দাঁড়িয়ে আছেন ওখানে হর্ষিত রানা, গৌতম গম্ভীর, বিরাট কোহলি। জনতা গৌতম গম্ভীরকে দেখা মাত্র চিৎকার শুরু করলো, হায় হায় গম্ভীর, হায় হায়। এই স্লোগান ভারতবর্ষে তিনি প্রথম শুনলেন সিরিজ হারার পর। তিনি অবাক হয়ে তাকালেন, বিরাট কোহলি তাকিয়েই থাকলেন দর্শকদের দিকে, বললেন হচ্ছেটা কি? আমার বিরাটকে দেখে কেন জানি না মনে হলো, দেখে মনে হলো যে তিনি বোধহয় দৃশ্যটা উপভোগ করছেন। এবং একটা ভিভিয়ান রিচার্ডসের বিখ্যাত কথা ছিল, 1992-তে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে যাওয়ার পর যখন তিনি গ্ল্যামারগনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতেন, তখন তিনি নিজেকে বলেছিলেন যে গড ইউ নিউ ইট, আই নিউ ইট, দিস ওয়াজ টু হ্যাপেন। ঈশ্বর তুমি জানতে, আমি জানতাম, এটা হওয়ারই ছিল। বিরাট কোহলিও কি তাই বলছিলেন? যে ঈশ্বর তুমি জানতে, আমি জানতাম, এটা হওয়ারই ছিল। যে অর্থাৎ তুমি গৌতম গম্ভীর আমায় বাদ দিতে এসেছিলে, তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে আমি টেস্ট ম্যাচ থেকে সরে গেলাম, আজকে আমি সেঞ্চুরি করেছি, সেই দিনে ভারত হেরেছে, কিন্তু তুমি হায় হায় শুনলে। অর্থাৎ যেটা দিয়েছিলে ডেবিট ব্যালেন্স, আবার ফিরিয়ে দিয়ে গেলাম তোমাকে তোমার ক্রেডিট ব্যালেন্সে, সমান হয়ে গেল। আবার বলছি যে গৌতম গম্ভীর কিন্তু এখন কাঁটাতারের ওপর দিয়ে হাঁটছেন। তার একমাত্র অ্যাডভান্টেজ হচ্ছে যে সেই অর্থে কোনো রিপ্লেসমেন্ট হাতের কাছে নেই। ভিভিএস লক্ষ্মণকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। ভিভিএস লক্ষ্মণ বলছেন যে তার বাবা অসুস্থ, তাই তিনি বেঙ্গালুরু থেকে প্রায় হায়দ্রাবাদ চলে যান প্রতি উইকেন্ডে। আর তার স্ত্রীও ইদানিং শরীর ভালো না, অর্থাৎ তিনি টেস্ট ম্যাচের ট্রাভেলটাও করতে পারবেন না। তিনি একটা জায়গায় থেকে হয় বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ থেকে পরিচালনা করতে পারবেন, টিমের সঙ্গে যেতে পারবেন না। বাকি থাকেন কে? সৌরভ গাঙ্গুলি, ইন্ডিয়ান কোচদের মধ্যে, যিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে, আপাতত প্রিটোরিয়া ক্যাপিটালস প্রথমে মুখ থুবড়ে পড়ার পরেও দারুণ খেলছে। এখন অবধি আন্দ্রে রাসেল সেভাবে রানের মধ্যে নেই, তাও সৌরভের টিম ভালো খেলছে। কিন্তু যদি প্রিটোরিয়া ক্যাপিটাল সাউথ আফ্রিকান টি-20-তে চ্যাম্পিয়নও হয়, আদৌ কি সৌরভ কনসিডার্ড হবেন? হয়তো নামটা লেখানো থাকবে, কনসিডার্ড হবেন বলে আমার মনে হয় না। হলে তাকে বোর্ড প্রেসিডেন্ট করে দেওয়া হতো। অর্থাৎ এখন কাদের বাছা হবে, কাদের বাছা হবে না, এই সীমারেখাটা খুব পরিষ্কার হয়ে গেছে। কোথাও মনে হয় সৌরভ দাঁড়িয়ে আছেন পরীক্ষার ওপারে।
অ্যান্ড দ্যাট ব্রিংস আস ব্যাক টু এগেন আরেকটা সমস্যা সৌরভকে আনলে। বিরাট কোহলি যতদিন টিমের সঙ্গে থাকবেন আমার মনে হয় না সৌরভ গাঙ্গুলিকে কোচ করা হবে বলে, যদি তিনি জয়শাদের সম্মতি পান তাহলেও। আমার মনে আছে জয়শাহ কিন্তু আইসিসি চেয়ারম্যান, কিন্তু হলে কী হবে তিনি কলকাঠি নাড়েন, কাজে সৌরভ গাঙ্গুলিকে এই মুহূর্তে ভাবা হবে না। সেই জন্য গৌতম গম্ভীরের যেহেতু কোনো সেরকম রিপ্লেসমেন্ট নেই, তার একটা বড় সুবিধে। আর বিরাট কোহলির কথা বলছিলাম, ম্যাথিউ হেডেন একটা ভালো কথা বলেছেন যে এবার ডিক্লেয়ার করে দেওয়ার সময় হয়েছে যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারের নাম বিরাট কোহলি। গাভাস্কার দেখলাম কালকে বলেছেন যে সেঞ্চুরিতে এরকম প্লেয়ার আসে কিনা সন্দেহ। মনে রাখবেন গাভাস্কার আর বিরাট কোহলির সম্পর্কটা আহামরি কিছু নয়। সেই গাভাস্কার বলছেন যে সেঞ্চুরিতে এরকম প্লেয়ার আসে কিনা সন্দেহ, যখন ওইরকম ব্যাটিং করার এবং ফিল্ডিং করার সময়, ওইরকম এতক্ষণ ফিল্ডিং করে আসার পর ব্যাটিং করে আসার সময় মনে হচ্ছে না একটুও ক্লান্তিতে ভুগছে বলে। ভেরি ভেরি স্পেশাল প্লেয়ার। এই বিরাট কোহলি কিন্তু এখনও টিমকে টানতে পারছেন না, ইন দ্য সেন্স যে তার সেই রকম সাপোর্ট পাচ্ছেন না। তার সঙ্গে একজনকে জুড়ে দেওয়া হয়েছে নীতিশ রেড্ডি বলে। সে নীতিশ রেড্ডি এখন অবধি তার যা পারফরমেন্স, তাতে তিনি বোলার না ব্যাটসম্যান বোঝা যাচ্ছে না। আমি দেখলাম 4টে ম্যাচে 100 রান করেছেন ওয়ানডেতে এবং তার একটাও উইকেট পাননি। নীতিশ রেড্ডিকে ভাবা হয়েছিল বোলার হিসেবে, তিনি বোলিংয়ে একটা উইকেটও পাননি 3টে ম্যাচে। এবার মুশকিল হচ্ছে যে তাহলে এই পরিস্থিতিতে কি করা হবে। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া খেলেননি, জসপ্রীত বুমরা খেলেননি, তাতে কি? নিউজিল্যান্ডে তো অনেকে খেলেনি। নিউজিল্যান্ডে তো খুব দুর্বল শক্তির টিম, তো সেই টিম নিয়ে তারা যদি এত দূর আসতে পারে তাহলে ভারত কি করলো? আবার বলছি, এই T20 সিরিজটা অনেক সময় ম্যাচ হয় মার্কেটিং গিমিক হিসেবে, কিন্তু এই সিরিজটা অতীব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সূর্য হাসবে কিনা, গম্ভীর তিনিও হাসবেন কিনা, কোচ এবং ক্যাপ্টেন দুজনেই মেঘলা সরণিতে, সেই সরণি থেকে উঠে আসতে পারবেন কিনা সময় বলবে। যেদিন 31শে জানুয়ারি লাস্ট T20 ম্যাচটা হবে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, খুব দ্রুত ফেরত আসছি। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ একটা বিশাল ইস্যু। কি হবে? বাংলাদেশ আদৌ টিম আসবে? আইসিসি সাসপেন্ড করবে? স্কটল্যান্ডকে পাঠিয়ে দেবে? নানান কথা উঠছিল। আপাতত শোনা যাচ্ছে যে স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে হিসেবে ভাবা হচ্ছে যদি বাংলাদেশ না আসে। আমার মনে হয় এই পরিকল্পনাটা খুব একটা খাটবে না, কারণ হচ্ছে স্কটল্যান্ড টিমটা আদৌ কি বিশ্বকাপ খেলার জন্য তৈরি? এই টিমটা কিছু প্লেয়ারকে কম্বাইন করে তৈরি। এটা কীরকম জানেন? আমি হঠাৎ করে জানুয়ারি নয়, আমি মনে করুন মার্চ মাসে বললাম যে মনমান তুমি একটু ম্যাকলারেনকে নিয়ে এসো, তো সে আনতে পারবে? সে তো চলে গেছে তখন ছুটিতে, তো সিজন শেষ হয়ে গেছে। এটা সেরকম স্কটল্যান্ড টিমটা যেসব প্লেয়ারদের তৈরি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কবি, কেউ ডাক্তার, এরা কেউ পাকিস্তানি বংশোদ্ভূত, কেউ অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন। এত দ্রুত এরা ছুটি জোগাড় করতে পারবেন বলে মনে হয় না, কারণ বিশ্বকাপের 2 সপ্তাহ বাকি নেই। এখন যদি বলা হয় মানে কি বলবো, ওর ছুরি তোর বিয়ে, তাহলে কি করে হবে? বিয়েটা করবে কি করে? তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কি বাংলাদেশই থাকবে? কিন্তু বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতে আসবে না। আমি শুনলাম লাস্ট প্রস্তাব দেওয়া হয়েছিল আইসিসির তরফ থেকে ভারতের সর্বত্র Z+ সিকিউরিটি দেওয়া হবে, তাতেও বাংলাদেশ কর্তারা রাজি নন। বরঞ্চ তারা ভাবছেন যে যদি আইসিসি তাদের ডিসকোয়ালিফাই করে, যদি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দিল খুব ভালো, যদি ডিসকোয়ালিফাই করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবেন আইসিসির বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়ে আগের ইনস্টেন্সগুলো দেখাবেন, নইলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ করবেন, যে অভিযোগটা ভারতের কাছে প্রীতিকর হবে না, কারণ সংগঠক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে বাংলাদেশ কর্তারা অভিযোগ করবেন। যদি না শ্রীলঙ্কা, যদি আইসিসি বলে যে শ্রীলঙ্কা যাও, তাহলে তো বিশাল ভিক্টরি তাদের, যে চাপ দিয়ে ভারতকে চুপ করিয়ে দিয়ে শ্রীলঙ্কা চলে গেলাম। এবং এই যে এখন যে সরকার, যারা ইউনুস সরকার যারা রয়েছেন কাজ চালাচ্ছেন, তাদের বাংলাদেশের ইমেজ মোটেই ভালো নয়। কিন্তু একই সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী বা সেন্টিমেন্টও প্রবল। তাহলে তারা হিরোর মতো চলে যাবেন, ওই যে বলে না ফিনিশ উইথ এ সং, ওরা তাহলে বলবেন উই ডিড ফিনিশ উইথ এ সং, আমরা দেশের মানুষকে মাতিয়ে দিয়ে চলে গেলাম, অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে টুর্নামেন্ট আমাদের ম্যাচকে। লাস্ট এবার বলি একটা খবর দিই, আজকে সানিয়া মির্জা হায়দ্রাবাদ থেকে তার বাবা জানালেন যে সানিয়া মির্জা আজকে একটা নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সেই প্রকল্পটার নাম হচ্ছে দ্য নেক্সট সেট। দ্য নেক্সট সেট মানে যে সেটটা খেলছিলাম তার বাইরে। কেন নেক্সট সেট? কারণ সানিয়া মির্জা টেনিস একাডেমি অলরেডি আছে। নেক্সট সেট হচ্ছে স্পেশালি মহিলা ক্রীড়াবিদদের জন্যে
একটা নতুন ইনিশিয়েটিভ, যেখান থেকে তারা এই যে কোচ খোঁজা, ফিজিওথেরাপিস্ট খোঁজা, ট্রেনার খোঁজা, অতল সমুদ্রে গিয়ে কেউ পানি পায় না, এই পুরো যোগাযোগটা করিয়ে দেবে সানিয়া মির্জার কোম্পানির তরফ থেকে। অর্থাৎ তাদের বিদেশে ট্রেনিং, তাদের ফিজিওথেরাপিস্ট এনে দেওয়া, কে ট্রেনার হবেন, ট্রাভেল কোথায় হবে, শিডিউল কোথায় হবে, যেগুলো যে রোডম্যাপগুলো কেউ পায় না ইন্ডিয়ান টেনিসে, নিজেদের হাতড়ে হাতড়ে বের করতে হয়, সেইটা সানিয়া মির্জা, তিনি 6বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, তার কোম্পানি এটা করে দেবে উঠতি প্লেয়ারদের জন্য। শুধু টেনিস প্লেয়ার নয়, অন্য ফিল্ডেরও মহিলা প্লেয়াররা যারাই সাপোর্ট চান না কেন, যারা কেউ বিদেশে কলকাতায় থাকতে চান, দিল্লিতে থাকতে চান, তারা কোথা থেকে সাপোর্ট পাবেন, ফিজিওথেরাপিস্টটা ঠিক কোথায়, ট্রেনার কোথায় লুকিয়ে আছে, কোচ কোত্থেকে পাবো, কোথা থেকে বড় কোচ পাবো, কোথা থেকে মাঝারি মানের কোচ পাবো, এগুলো এক একটা বিশাল সমস্যা, যেগুলো অ্যাথলিটকে হাঁ করে গিলতে আসে। তিনি সানিয়া মির্জা বলছেন, হোল্ড অন, আই এম দেয়ার, আই এম এক্সটেন্ডিং এ হেল্পিং হ্যান্ড, বি উইথ মি, ইউ উড অলসো উইন এ গ্র্যান্ড স্ল্যাম। এই ধরনের একটা প্রতিজ্ঞা অসাধারণ আমার মনে হলো বছরের শুরুতে। যাই হোক, আজকের মতো স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করি। অনেক অনেক আলোচনা করলাম, দেখা যাক কি হয়। মনে রাখবেন 20 জানুয়ারি আজকের ডেটটা কি স্পেশাল বললাম, কালকে দেখা যাক 21শে জানুয়ারি টি20তে একটা জয় দিয়ে ভারত শুরু করে কিনা। তাহলে আগামী বছর স্টেডিয়াম বুলেটিনে 21শে জানুয়ারি এসে বলবো 21শে জানুয়ারির ইন্ডিয়ান ক্রিকেটের তাৎপর্য কী। শুভরাত্রি।